সুপ্রিয় শিক্ষার্থী, সকলেই বাসায় ভালো আছো, নিরাপদে আছো এবং সুস্থ আছো। আজকে আবারও 3-4 দিন পরে তোমাদের সামনে পৌঁছে পেলাম। আজকে আমরা 3টা চ্যাপ্টার নিয়ে কথা বলবো, দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ। আসলে 1 ঘন্টায় 3টা চ্যাপ্টার নিয়ে কথা বলা যদিও কথাই না, প্রশ্নই আসে না, কিন্তু 3টা চ্যাপ্টারের 3টা গুরুত্বপূর্ণ কিছু টপিকস নিয়ে কথা বলবো, যেগুলো তোমাদের একটু প্রবলেম আছে। আমার মনে হয় যে তোমরা ক্লিয়ার না সেই ধরনের 3টা বিষয়। আমি অলরেডি এর আগেই তোমাদেরকে দিয়ে দিছিলাম নোটিশে যে কি কি বিষয় নিয়ে কথা বলবো। তো আশা করি তোমরা খাতা কলম নিয়ে বসবা এবং বিষয়গুলো খুব মনোযোগ সহকারে বোঝার চেষ্টা করবে, কারণ যে টপিকসগুলো নিয়ে কথা বলা হবে এগুলো আসলে মুখস্থ করার কোনো সুযোগ নাই। তুমি যদি না বোঝো তাহলে আসলে তুমি ক্লিয়ারলি লিখতে পারবা না। ঠিক আছে? তো আমরা শুরু করি। আমাদের 1 ঘন্টার সময় অলরেডি 9 মিনিট চলে গেছে। তো এখানে বোর্ডটা দেখা যায় কিনা একটু খেয়াল করো। আমি একটু লিখে রাখছি যে ন্যান্ড গেট দ্বারা এক্স অর গেট বাস্তবায়ন করো। ন্যান্ড গেট দিয়ে এক্স অর গেট আমরা বাস্তবায়ন করব। এই প্রশ্নটা পরীক্ষায় যদি আসে তাহলে এটা কিভাবে আনসার করবা? এটা আনসার করার জন্য তোমাকে 2টা বিষয়, এই ধরনের অনেকগুলো বাস্তবায়ন আছে, প্রায় 12টা বাস্তবায়ন আছে, যেগুলো সম্বন্ধে তোমাদের উৎসব স্যার অলরেডি কথা বলছে। তো এই 12টা বাস্তবায়নের প্রসিডিউরটা একই। আমি জাস্ট তোমাদের কিছু কি পয়েন্ট তুলে দিব আজকে, যে এই ধরনের প্রশ্নগুলো আসলে তোমরা কিভাবে আনসারটা শুরু করবা। ঠিক আছে? দেখো, এখানে 2টা গেট আছে, একটা হলো ন্যান্ড গেট আর একটা হলো এক্সঅর গেট। একটা গেট দিয়ে, এই ন্যান্ড গেট দিয়ে এক্সঅর গেটকে বাস্তবায়ন করতে হবে। তাহলে এই প্রশ্নের আনসার শুরু করার আগে তোমাকে ক্লিয়ার ধারণা থাকতে হবে এক্সঅর গেট সম্বন্ধে আর ন্যান্ড গেট সম্বন্ধে। এই 2টা গেট সম্বন্ধে ক্লিয়ার ধারণা যদি না থাকে তাহলে এই ধরনের বাস্তবায়ন তোমরা করতে পারবা। এখন এখানে আমি প্রশ্নের আনসারটা কিভাবে শুরু করব, তোমাদের অনেকেরই কনফিউশন হয় যে আমি আনসারটা শুরু করব কি দিয়ে। শুরু করতে হবে, তুমি মনে রাখবা, যে গেটকে বাস্তবায়ন করতে বলবে, আমি রিপিট করতেছি আরেকবার, যে গেটকে বাস্তবায়ন করতে বলবে সেই গেটের সমীকরণ দিয়ে তুমি প্রশ্নের আনসার শুরু করবে। তাহলে আমাদের কি বলছে? এক্স অর গেটকে বাস্তবায়ন করতে বলছে, এই গেটকে বাস্তবায়ন করতে বলছে। তাহলে আমরা কি বললাম? যে গেটকে বাস্তবায়ন করতে বলবে। দেখো, ন্যান্ড গেট দ্বারা এক্স অর গেট বাস্তবায়ন করতে, তাহলে যে গেটকে বাস্তবায়ন করতে বলবে সেই গেটের সমীকরণ দিয়ে তুমি শুরু করবে। আচ্ছা, আরেকটা বিষয় মনে রাখবা যে ন্যান্ড গেট দিয়ে বাস্তবায়ন করতে বলছে, একটা হলো কে আর একটা হলো দিয়ে। কে হচ্ছে ন্যান্ড গেট দিয়ে বা দ্বারা। তাহলে তোমাকে এই সমীকরণের ফলে যতগুলো লজিক গেট বা বর্তনী তুমি আঁকবা সবগুলো ন্যান্ড গেটেরই হতে হবে। বিষয়টা কি তোমাদের ক্লিয়ার হলো কিনা? আমি 2টা গুরুত্বপূর্ণ কথা বললাম। একটা হলো এক্স অর গেটকে বাস্তবায়ন করতে বলছে, তাহলে তুমি শুরু করবা এক্স অর গেটের সমীকরণ দিয়ে। আচ্ছা, সমীকরণটাকে এমনভাবে তুমি মডিফাই করবা যেন সেটা ন্যান্ড গেট এর মাধ্যমে বাস্তবায়ন করা যায়, অর্থাৎ ন্যান্ড গেটের লজিক গেট আঁকা যায়। এখন কি কি বিষয় দেখো, যে এক্স অর গেটের ক্ষেত্রে আমরা জানি কি, যে এ এক্স অর বি, এই তো। তাহলে এটা ইকুয়াল টু এ বার বি প্লাস এ বি বার। আচ্ছা, এইটা মূলত এক্স অর গেটের সমীকরণ। কিন্তু আমরা কি জানি, ন্যান্ড গেট কি? ন্যান্ড হচ্ছে এন্ড আর নট, অর্থাৎ এ ইন্টু বি হোল নট। তাহলে
এই এই সমীকরণটাকে আমার এইরকম একটা সিচুয়েশনে তৈরি করতে হবে, তা না হলে আমি ন্যান্ড গেটের বর্তনী আঁকতে পারবো না। বিষয়টা কি বুঝতে পারতেছো কিনা? আচ্ছা, একজন বলছে যে জি স্যার বুঝতে পারছি। তাহলে আমরা এই প্রশ্নটা সলভ করা শুরু করি। যে কথাগুলো আমি বললাম সেই কথাগুলো তোমরা লাল কালি বা ব্লু পেন দিয়ে তোমরা নোট আকারে রাখবা। এরকম 12টা বাস্তবায়নের একই রুলস কি, যে গেটকে বাস্তবায়ন করব সেই গেটের সমীকরণ দিয়ে শুরু করব, এবং যে গেট দ্বারা বাস্তবায়ন করব সেই গেটের শুধুমাত্র সেই গেটেরই বর্তনী আমরা আঁকব। ওকে, তাহলে এই প্রশ্নের আনসার আমরা কিভাবে শুরু করব পরীক্ষায়, জাস্ট আমরা এখন সেই আনসারে চলে যাই। এটা হলো বোঝানোর জন্য এতক্ষণ বলতেছিলাম। তাহলে আসো, আমরা কি বলছিলাম, যে যে গেটকে বাস্তবায়ন করব সেই গেটের সমীকরণ দিয়ে শুরু করব। তাহলে এখানে লিখবা তুমি এক্স অর গেট, এক্স অর গেট, এখানে টান দাও। তাহলে এক্স অর গেটের সমীকরণ কি জানি আমরা, এ এক্স অর বি, এই হলো এক্স অর গেটের বুলিয়ান সমীকরণ। এখন এই সমীকরণটাকে যদি আমরা সাধারণ সমীকরণে পরিণত করি এ বার বি বা মৌলিক গেটের মাধ্যমে, এই যে দেখো এ বার এ নট বি প্লাস এ বি নট। আচ্ছা, এখন আমার লক্ষ্য কি? আমার লক্ষ্য হলো যে এটাকে ন্যান্ড গেট দিয়ে বাস্তবায়ন করতে হবে। তাহলে ন্যান্ড গেট আমি জানি কি, এই যে এটা হলো আমার ন্যান্ড গেট। এটা আমি ন্যান্ড গেট ইকুয়াল টু আমার ন্যান্ড গেটের সমীকরণ আমার এটা জানা আছে। তাহলে আমার প্রবলেমটা কোন কোন জায়গায়? আমার প্রবলেমটা হচ্ছে এখানে অর গেট আছে, নট আছে, এখানে নট আছে কিন্তু এখানে কোনো অর গেট নাই। তাহলে এই সমীকরণটা থেকে এই প্লাস চিহ্নকে আমার তুলে ফেলতে হবে। সহজ কথায়, যতক্ষণ পর্যন্ত প্লাস চিহ্ন থাকবে ততক্ষণ পর্যন্ত আমি এটাকে ন্যান্ড গেট দিয়ে বাস্তবায়ন করতে পারবো না। কারণটা কি? কারণটা হচ্ছে যে অর অর যেহেতু আমার এখানে অ্যান্ড আছে আর এখানে অর আছে, এই অরকে আমাকে তুলে দিতে হবে। পুরো সমীকরণটার মধ্যে শুধুমাত্র অ্যান্ড এবং নট আনতে হবে। অ্যান্ড এবং নট, এটা হলো গুণ মানে অ্যান্ড, আর নট মানে হলো বার। তাহলে অ্যান্ড এবং নট আনতে হবে, তাহলেই শুধুমাত্র আমি ন্যান্ড গেটের সাহায্যে বাস্তবায়ন করতে পারবো। তাহলে এই ধরনের যখন সিচুয়েশন তুমি ফেস করবা, তখন একটা কমন সিস্টেম মনে রাখবা, সেটা হলো এই প্লাসকে ইনটুতে অর্থাৎ যোগকে গুণে রূপান্তর করতে চাইলে তোমার যে করণীয় সেটা হচ্ছে এটার উপরে তুমি ডাবল বার নিবা। ডাবল বার নিবা, ডাবল বার নিলে কি হবে, আমরা ডি মর্গানের যে উপপাদ্যগুলো আছে এ প্লাস বি, এটা ডি মর্গানের প্রথম উপপাদ্য, এ প্লাস বি ইকুয়াল টু এ বার ইন্টু বি বার, অর্থাৎ এইখানে যোগ থাকলে সেটা ইন্টুতে পরিণত হয়ে যাচ্ছে এবং গুণে রূপান্তর হচ্ছে। আচ্ছা, তাহলে এই পুরোটাই আমার এ, এই পুরোটাই আমার বি, আর উপরের যে বারটি আমি নিলাম এই বারটি যা ছিল তাই রেখে দিলাম। এখন অনেকে হয়তো প্রশ্ন করবা, স্যার এই ডাবল বার আপনি কোথায় পেলেন? ডাবল বার আমি এই সূত্র ফেলানোর জন্য নিলাম। ডাবল বার নেওয়ার উদ্দেশ্য হচ্ছে যে একটা বারের সাথে আরেকটা বার কাটাকাটি হয়ে এটা নিউট্রাল হয়ে যাবে, কিন্তু সিঙ্গেল বার আমি নিতে পারি না। ধার নিলে তো ধার পরিশোধও করতে হবে, এই জন্য আমরা ডাবল বার নিব। তাহলে এটাকে যদি আমি এ মনে করি, কল্পনা করি এ এ এবং এটাকে বি, তাহলে এ প্লাস বি হোল বার, তাহলে সূত্র কি হবে, এই যে এটা খেয়াল করো, এ প্লাস বি হোল বার, তাহলে এ বার ইন্টু বি বার। এ কোনটা আমার, এটা হচ্ছে পুরোটাই আমার এ, তাহলে এ বার, এই যে এ বার ইন্টু বি, বি কোনটা আমার, এটা হচ্ছে আমার পুরোটাই বি, তাহলে এ বার ইন্টু বি বার, আমরা এটা পেয়ে গেলাম। এখন দেখো আমার ন্যান্ড গেটের, যেহেতু প্রশ্নে বলা হচ্ছে যে ন্যান্ড গেট দিয়ে বাস্তবায়ন করতে হবে, তাহলে ন্যান্ড গেটের মধ্যে যা যা থাকার কথা, গুণ, অ্যান্ড এবং নট, দেখো এই পুরো সমীকরণটার মধ্যে অ্যান্ড এবং নট ছাড়া আর কিছু নাই। এই পর্যায়ে পর্যন্ত আমাকে নিয়ে আসতে হবে। আসলে অনেক সময় তোমাদের মাঝে প্রশ্ন অ্যারাইজ করতে পারে যে আমি কোন পর্যন্ত সমীকরণটা কন্টিনিউ করব, তাই না? এই ধরনের কিছু প্রশ্ন আমি দেখছি ছাত্রদের মনের মধ্যে জাগে যে আমি কোন পর্যন্ত সমীকরণটা যাব, কোথায় গিয়ে আমি সমীকরণটাকে রেখে বর্তনী আঁকার চেষ্টা করব। তুমি নিজে থেকেই বুঝতে পারবা। কিভাবে বুঝতে পারবা? যে তোমাকে যেহেতু বলা হচ্ছে যে তুমি ন্যান্ড দিয়ে বাস্তবায়ন করবা, তাহলে ন্যান্ডের ভিতরে কি কি আছে আমরা জানি। ন্যান্ডের ভিতরে আছে অ্যান্ড প্লাস নট,
আমার লেখা কি শোনা যায় কিনা, সরি লেখা দেখা যায় কিনা, কথা শোনা যায় কিনা? আচ্ছা, তাহলে ন্যান্ড, ন্যান্ডের মধ্যে আছে এন্ড এবং নট। তাহলে এন্ড মানে হচ্ছে গুণ আর নট মানে হচ্ছে বার। তাহলে এই গুণ এবং বার, এই সমীকরণের মধ্যে গুণ এবং বার ছাড়া অন্য কিছু নাই। তাহলে আমরা কনফার্ম যে এই পর্যন্ত এসে আমাদের কাজ শেষ হয়ে গেছে। ক্লিয়ার? আচ্ছা, এটা আমরা বুঝতে পারলাম এই পর্যন্ত এসে আমাদের কাজ শেষ হয়ে গেছে। এখন আমরা কি করব, যেহেতু আমরা সমীকরণের দিক থেকে আমাদের সঠিক জায়গায় আমরা পৌঁছে গেছি, সেহেতু এই সমীকরণ দেখে দেখে আমি লজিককে ডাকবো। আচ্ছা, আমি উপরের লেখাগুলো মুছে ফেলি। যারা লিখতেছো সাথে সাথে একটু লিখবা। উপরের লেখাটা মুছে ফেলি আমি। মুছে বর্তনী গিয়ে ডাকতে হবে, তো এটাকে আমি উপরে নিয়ে যাই, একটু উপরে নিয়ে যাই, তারপর মুছে ফেলবো এটা। তাহলে আমরা পেলাম এ বার বি বার ইন্টু এ বি বার হোল বার। এই যে এই জিনিসটা আমরা পেয়েছি। এই যে এখান থেকে আমি জাস্ট এখানে লিখলাম গিয়ে ডাকার জন্য, সুবিধার জন্য। ওকে, এখন এইখানে আমি দেখো, তোমার এখানে তুমি বর্তনী বা লজিক গেট গুলো কিভাবে আঁকবা। এখানে তোমার চলক কয়টা আছে? দুইটা চলক আছে, এ বি। জাস্ট তুমি দুইটা বড় বড় টান দিয়ে দাও, আর কোনো কাজ নেই। এটা নাম দাও এ, এটা নাম দাও বি। আচ্ছা দেখো, এর উপরে বার আছে, তার মানে আমরা জানি কি বার, এর উপরে বার আছে, অর্থাৎ এ কে যদি আমি নট গেটের ভিতর দিয়ে পরিচালিত করি তাহলে এ বার পাওয়া যায়, এটা আমরা জানি পুরো। কিন্তু এখানে তোমার এই বর্তনী বা এই গেট আঁকা যাবে না। কেন যাবে না? যেহেতু এখানে বলেই দিছে যে ন্যান্ড গেট দ্বারা, তাহলে অলওয়েজ তোমাকে ন্যান্ড গেটের বর্তনী আঁকতে হবে। ন্যান্ড গেটের বর্তনী গেট আমরা কিভাবে আঁকি? এই যে এইভাবে আঁকি ন্যান্ড গেটের। এটা এ, এটা বি থাকে, এটা এ ইন্টু বি হোল বার হয়। এই হলো ন্যান্ড গেটের অরিজিনাল চিত্র। তাহলে এই চিত্র কি আমি এখানে আঁকবো? আমার তো দরকার শুধুমাত্র এর উপরে বার আছে। তখন আমি কি করব, এইখান থেকে নিয়ে এই দিয়ে এইখানে দেখো, খেয়াল করো ভালো করে। এখানে আমি কি করছি, আমি এ থেকে নিছি ঠিকই, কিন্তু বি কে টাচ করি নাই। আর দ্বিতীয় হাতটি দেখো, যে দ্বিতীয় হাতটি আমি বি কে টাচ না করে এখানে ক্লোজ করে দিছি। ক্লোজ করে দিয়ে আমি শুধুমাত্র এ কে দিয়ে এক চলক বিশিষ্ট একটি ন্যান্ড গেট আঁকলাম, যার নাম দিলাম আমি এ বার। বিষয়টা বুঝতে পারছো কিনা? যদি আমি এই হাতটি বি কে টাচ করতাম তাহলে এ ইন্টু বি হোল বার হতো। যেহেতু আমার দরকার শুধু এর উপরে বার, সেহেতু আমি শুধুমাত্র এ থেকে নিলাম, এর উপরে বার পেয়ে গেলাম। আমার এইটুকু অংশ আমি পেয়ে গেছি। তাহলে এ বারের সাথে বি গুণ অবস্থায় আছে এবং হোল বার আছে। তাহলে এ বার থেকে এখান থেকে বি, দেখো এখান থেকে আমি নিলাম আরেকটা ন্যান্ড গেট আঁকলাম এ বার বি। এই যে এ বার থেকে নিচে এটা হাত, আর এটা বি, এই যে বি লাইন থেকে এই হাত নিলাম। তাহলে দুইটা নিয়ে আমি এখানে দিলাম এ বার বি হোল বার। তার মানে দেখো, এই পুরো অংশটুকু আমি অলরেডি পেয়ে গেছি। এরপরে কি আছে? এ তো আমার লাইন আছেই। এরপরে বি বার। বি বারের ক্ষেত্রে আমি একটু নিচে এখান থেকে একটা বি, শুধু বি বার নিব। অর্থাৎ দেখো, এখানে যখন আমি বি বার নেওয়ার চেষ্টা করতেছি তখন শুধু আমি বি থেকে নিছি, এ কিন্তু আনটাচ অবস্থায় আছে, কারণ আমার শুধু বি বার দরকার। তাহলে আমার কি আছে এখানে এ বি বার। তাহলে আমি এ থেকে একটা রেখা টানলাম আর বি বার এখানে টানলাম। এইখানে আমার আরেকটা গেট আমি আঁকলাম এ বি বার হোল বার। তাহলে দেখো, এটাও আমি পেয়ে গেছি। এখন এই দুইটা চলকই আবার হোল বার দ্বারা আবদ্ধ আছে, অর্থাৎ এখান থেকে যদি আমি এখানে আরেকটা ন্যান্ড গেট আঁকি তাহলে আমি আমার কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছে যাচ্ছি। এ বার বি প্লাস এ, সরি প্লাস তো না, ইন্টু এ বি বার হোল বার। এরপরে এই এইটুক, তারপরে এই যে এইটার কারণে আরেকটা হোল বার। আলটিমেটলি এটাই হলো আমার এ এক্সর বি। কারণ সমীকরণটা যদি তোমরা প্রথমে খেয়াল করে দেখো যে এ এক্সর থেকেই কিন্তু আমরা এখানে আসছিলাম। তাহলে আলটিমেটলি এই দেখো, প্রত্যেকটা চিত্র কিন্তু ন্যান্ড গেটের। তাহলে ন্যান্ড গেট দিয়ে আমরা এক্সর গেট বাস্তবায়ন করলাম। আশা করি তোমরা বুঝতে পারতেছো।
তাহলে এই যে প্রশ্নটা যেটা ছিল যে ন্যান্ড গেট দ্বারা এক্স অর গেট বাস্তবায়ন করো, তাহলে আমরা একবারে সুন্দরভাবে কিভাবে শুরু করব আর কোথায় গিয়ে শেষ করব, এই যে আমাদের আনসার করা কিন্তু শেষ। এবং এই পর্যন্ত তুমি যদি ক্লিয়ারলি করতে পারো তাহলে তোমার 3 অথবা 4 মার্কস পেয়ে যাবা, যাতে সময় লাগবে 2 থেকে 3 মিনিট। আর এগুলো তুমি তখনই ভালো পারবা যখন তুমি বারবার প্র্যাকটিস করবা। তাহলে ন্যান্ড গেট দ্বারা এক্স অর গেট বাস্তবায়নটি হয়ে গেল। এখন বাসায় তোমাদের একটা হোমওয়ার্ক থাকবে, সেটা হলো ন্যান্ড গেট দ্বারা এক্স, এটা একটু লিখে নাও তোমরা। আমি ন্যান্ড গেট দিয়ে এক্স অর গেট বাস্তবায়ন করলাম, তোমরা বাসায় করবা ন্যান্ড গেট দিয়ে এক্স নর গেট বাস্তবায়ন। আমি একটু হিন্টস দিয়ে দেই যে কিভাবে তোমরা শুরু করবা। এক্স নর হচ্ছে আমরা জানি কি এক্স নর, এক্স নর গেট মানে কি, আমরা বলছি যে যে গেটকে বাস্তবায়ন করব তার সমীকরণ দিয়ে শুরু করব। তার আমাদের কাকে বাস্তবায়ন করতে হবে? এক্স নর কে। এটা কিন্তু হোমওয়ার্ক বলতেছে, হ্যাঁ, যে এক্স নর কে বাস্তবায়ন করতে হবে, তাহলে এক্স নর এর সমীকরণ শুরু করো। আমরা জানি এক্স নর এর সমীকরণটা হচ্ছে এই এক্স অর এর উপরে নট, তাহলে এক্স নর এর সমীকরণ। এটাকে যদি আমরা মৌলিক গেটের মাধ্যমে উপস্থাপন করি তাহলে এ বি প্লাস এ বার বি বার। এখন যেহেতু আমার ন্যান্ড গেট দিয়ে আবার বাস্তবায়ন করতে বলছে, এখানে আবার আমার প্লাস চিহ্ন আছে। এই প্লাস মানে আমার আবার প্রবলেম। কি প্রবলেম? প্লাস থাকলে আমি ন্যান্ড দিয়ে বাস্তবায়ন করতে পারবো না, কারণ ন্যান্ডের মধ্যে আমার কোনো প্লাস চিহ্ন নাই। তাহলে বাকিটুকু কি করতে পারবা? কি করতে হবে? এ বি এ বার বি বার। আমাদের যখনই এরকম প্রবলেম আসবে তখনই আমরা বলছি ডাবল বার নিব। ডি মর্গানের উপপাদ্যের থিওরি ফেরানোর জন্য ডাবল বার নিব। তাহলে উপরের বারটি যা ছিল তাই রাখলাম, এটাকে ধরলাম এ, এটাকে ধরলাম বি, এ প্লাস বি, অর্থাৎ ডি মর্গানের প্রথম উপপাদ্য এ প্লাস বি হোল বার ইকুয়াল টু এ বার ইন্টু বি বার। দিয়ে দাও এ বার ইন্টু বি বার। এই যে দেখো হয়ে গেছে। এখন আমাদের এই এমন একটি সমীকরণ আমরা পেয়েছি যেই সমীকরণে আসলে কোথাও কোনো অর গেট নাই। এই জন্য আমরা এটাকে ন্যান্ড গেট দিয়ে বাস্তবায়ন করতে পারবো। ন্যান্ড গেটের ভিতরে শুধুমাত্র এন্ড মানে গুণ আছে আর নট মানে বার আছে। যেহেতু এন্ড এবং নট আছে এই সমীকরণে, অতএব আমাদের আর কোনো কোনো বাধা থাকলো না। ওকে, তাহলে এটার এই এই সমীকরণ ব্যবহার করে তোমরা লজিক গেটটা এঁকে ফেলবা বাসায় নিজেরাই প্র্যাকটিস করে। তাহলে আমরা নেক্সট ইয়াতে আসি। আচ্ছা, এবার আসো আমরা আরেকটা বাস্তবায়ন দেখবো যেটা একটু ভিন্ন। সেটা হলো এর আগের বাস্তবায়নটি আমরা দেখলাম ন্যান্ডের সাহায্যে, এন এ এন ডি, ন্যান্ডের সাহায্যে এক্স অর, আবার ন্যান্ডের সাহায্যে এক্স নট, যেটা আমি তোমাদের হোমওয়ার্ক করলাম বাসায় করবা। আচ্ছা, এখন আমরা নর, নর দিয়ে এক্স অর। আচ্ছা, তোমরা বুঝতে পারতেছো যে কেন আমি ন্যান্ড এবং নর দিয়ে করাচ্ছি? তোমরা অলরেডি তোমাদের উৎসব স্যার এই বিষয়ে মনে হয় কথা বলছে যে ন্যান্ড এবং নর হচ্ছে সার্বজনীন গেট। সার্বজনীন গেট অর্থাৎ এই গেটগুলি দিয়ে মৌলিক গেট সহ অন্যান্য সকল গেটকে বাস্তবায়ন করা যায়। তাহলে যেহেতু মৌলিক গেট কয়টা তোমরা জানো? অ্যান্ড, অর এবং নট, তিনটা মৌলিক গেট। আর সার্বজনীন গেট হচ্ছে দুইটা, ন্যান্ড এবং নর। তাহলে ন্যান্ড এবং নট দিয়ে মৌলিক গেটগুলো বাস্তবায়ন খুবই সহজ। এগুলো আসলে পরীক্ষায় সাধারণত আসে না, এগুলো শেখার জন্য। কিন্তু পরীক্ষায় যেগুলো আসে সেগুলো হলো এই চারটা, অর্থাৎ ন্যান্ড দিয়ে এক্সর, ন্যান্ড দিয়ে এক্স নর, নর দিয়ে এক্সর, নর দিয়ে এক্স নর। আমি এইটি করে দিছি, এটা হোমওয়ার্ক দিলাম তোমাদের, হোমওয়ার্ক দিছি এটা। আর এইটা এখন আমি করে দিব, আর এটা তোমাদের হোমওয়ার্ক থাকবে। ওকে, তাহলে দেখো ওইটাই আমি লিখছি, নর গেট দ্বারা এক্স অর গেট বাস্তবায়ন করো। তাহলে নর গেট দিয়ে এক্স অর গেট বাস্তবায়ন, আবার পূর্বের নিয়মে চলে যাও যে আমরা কি দিয়ে শুরু করব? যে গেটকে বাস্তবায়ন করতে বলবে
তার সমীকরণ দিয়ে শুরু করব। আমাদের আনসার লেখা শুরু হয়ে গেল। মনে করো আনসার কিভাবে লিখবো, যে গেটকে বাস্তবায়ন করব, অর্থাৎ আমরা এক্স অর কে বাস্তবায়ন করতে চাই, এক্স অর গেটকে বাস্তবায়ন করতে চাই। তাহলে এক্স অর কে বাস্তবায়ন করতে চাইলে আমার এক্স অর গেটের সমীকরণ কি, এ এক্স অর বি। আচ্ছা, তাহলে এটাকে মৌলিক গেটের মাধ্যমে উপস্থাপন করলে এ বার বি প্লাস এ বি বার। ওকে, এখন আমাদের কি দিয়ে বাস্তবায়ন করতে হবে, নর দিয়ে বাস্তবায়ন করতে হবে। এখন নর সম্বন্ধে আমাদের একটু তো ধারণা রাখতেই হবে। নর বলতে আমরা কি বুঝি, দেখো নর বলতে এখানে আছে অর প্লাস নট। দেখো এই যে অর আর এই নটের এম, এই মিলে হয়ে গেছে নর। নর মানে কি আমরা জানি, নর মানে যোগ, আর নট মানে হচ্ছে বার। এই দুইটা জিনিস, দ্যাট মিনস এ প্লাস বি হোল বার, এই হলো নরের সমীকরণ। তাহলে এই সমীকরণটাতে দেখো আমার এখানে প্লাস আছে, এখানে প্লাস আছে, এখানে বার আছে, এখানেও বার আছে। এখন আমার প্রবলেমটা কোন জায়গায়, প্রবলেম আছে ভালো করে খেয়াল করলে দেখবা প্রবলেমটা কোথায়। প্রবলেমটা হচ্ছে এ বারের সাথে বি গুণ অবস্থায় আছে, এর সঙ্গে বি গুণ অবস্থায় আছে। যেহেতু এখানে গুণ অবস্থায় আছে মানে এখানে একটা এন্ড গেট লুকায়িত আছে। যতক্ষণ না পর্যন্ত এই এন্ড গেটকে এই সমীকরণ থেকে আমরা আউট না করতে পারি, ততক্ষণ পর্যন্ত তুমি এটা নর গেট দ্বারা বাস্তবায়ন করতে পারবা না। বিষয়টা আবারও ক্লিয়ার কিনা তোমরা, যদি ক্লিয়ার না হয় তাহলে কিন্তু তোমরা এটা ভালোভাবে বুঝতে পারবা না। আমি আবারও বলি যে এই সমীকরণের বড় সমস্যা হচ্ছে এখানে এন্ড আছে, নরের মধ্যে যেহেতু কোনো এন্ড নাই বা গুণ নাই, যে সেহেতু এই সমীকরণ থেকে এন্ড গেটকে আমাকে আউট করতে হবে। তাহলে এন্ড গেট আউট করার জন্য আমি কি বলছিলাম এর আগের সমীকরণে, যে এন্ড গেট আউট করার জন্য আমাকে এই ধরনের প্রবলেম আসলে আমাকে ডাবল বারের সহায়তা নিতে হবে, কারণ একমাত্র ডাবল বারের মাধ্যমে আমি এই সমস্যার সমাধান করতে পারি। যোগ থেকে গুণে যেতে পারি, গুণ থেকে যোগে যেতে পারি। কারণ কি, ডি মর্গানের নাম তো তোমরা শুনছো, এ প্লাস বি হোল বার, এ বার ইন্টু বি বার। দেখো যোগ ছিল গুণে হয়ে গেছে। আরেকটা উপপাদ্য আছে ডি মর্গানের, এ বি হোল বার ইকুয়াল টু এ বার প্লাস বি বার, অর্থাৎ এখানে গুণ ছিল যোগ হয়ে গেছে। এই দুইটা ফর্মুলা ব্যবহার করে আমরা এটাকে গুণটাকে আবার যোগে রূপান্তর করব। আচ্ছা, তাহলে ডাবল বার দিলাম আমরা। ডাবল বার দেওয়ার ফলে এখন যে কাজটি আমাদের করতে হবে, যে উপরের যে বারটি, ডি মর্গানের উপপাদ্যগুলোর মধ্যে কিন্তু দুইটা বার নাই। এখন তুমি প্রশ্ন করতে পারো স্যার দুইটা বার কেন নিলাম, এর আগেও আমি বলছি যে দুইটা বার নেওয়ার উদ্দেশ্য হচ্ছে যে একটা বারের সাথে আরেকটা বার নিউট্রালাইজ করার জন্য, অর্থাৎ একটা ধার নিয়েছি একটা ধার পরিশোধ করার জন্য। যেমন আমরা যদি কোথাও হঠাৎ করে +1 নেই, তাহলে সেখানে আমরা -1 নিয়ে ফেলি, তার মানে প্লাস মাইনাসে কেটে গেলে আমাদের যেন রেজাল্ট 0 থাকে, এই সেন্সে আর কি এখানে এটা নেওয়া হচ্ছে। তাহলে উপরের বারটি যা ছিল তাই রয়ে গেল, আর নিচের বারটি দিয়ে আমি এখানে ডি মর্গানের প্রথম উপপাদ্যটিকে কাজে লাগালাম। প্রথম উপপাদ্যটিকে যদি আমি কাজে লাগাই, এ প্লাস বি হোল বার, তাহলে কি হচ্ছে, এ বার ইন্টু বি বার, সরি এখানে আরেকটা বার হবে, এ বার ইন্টু বি বার। এখন দেখো তুমি হয়তো প্রথমে একটু টেনশন ফিল করতেছো যে স্যার আপনি তো যেতে চাচ্ছেন যোগে, আপনি আবার যোগ থেকে আবার গুণে চলে আসলেন, কেন আসলাম এটা আমি তোমাকে আস্তে আস্তে দেখলেই তোমরা বুঝতে পারবা। দেখো যেহেতু আমার এইখানে এই জায়গাটায় খেয়াল করো, এই জায়গাটার উপরে আমার হোল বার নাই, এখানে গুণ আছে ঠিকই কিন্তু হোল বার না থাকার কারণে আমি কিন্তু ডি মর্গানের দ্বিতীয় উপপাদ্যের সূত্রে ফেলতে পারতেছি না। আর এইটার উপরে শুধুমাত্র এইভাবে বার আমি নিতে পারবো না, কারণ আমার যেহেতু এখানে প্লাস চিহ্ন আছে। তাহলে এটাকে আমি একটু একটু ঘুরিয়ে নিলাম। দেখো এখন কিন্তু এর উপরে বার চলে আসছে, তাহলে এর উপরে যদি বার আসে, এটাকে এ এটাকে বি যদি ধরি আমি, আচ্ছা উপরের বারটি যা ছিল তাই যদি আমি রেখে দেই, এই এই জায়গাটাতে দেখো দেখা যাচ্ছে কিনা যে এর উপরে ডাবল বার প্লাস বি বার, এইটাকে আমি সূত্রের মধ্যে ফেললাম। দেখো এইটুকুর মধ্যে সূত্রের মধ্যে ফেললাম। আচ্ছা, আর এটার মধ্যে সূত্র ফেললাম দ্বিতীয় উপপাদ্য, ডি মর্গানের দ্বিতীয় উপপাদ্য। ঠিক আছে, দেখা যায় বোর্ডে কি দেখা যায়?
আচ্ছা, তাহলে এটা আমি এইটুকু সূত্রে ফেললাম, এ বি হোল বার, এ বি হোল বার। এখন এখানে দেখো উপরের বারটি যা ছিল তাই থাকলো, এর উপরে ডাবল বার থাকার কারণে এটা শুধুমাত্র এ, বারে বারে কেটে গিয়ে শুধু এ প্লাস বি, এই যে একটা আসলো, আর একটা এ বার প্লাস বি। এখনো কি আমরা সমস্যা সমাধানে পৌঁছাতে পারছি? না, পারি নাই, কারণ এখনো আমাদের গুণ আছে। তাহলে আমাদের আরো সমীকরণটাকে সামনের দিকে যেতে হবে, যাতে করে আমরা এই গুণটাকে আউট করতে পারি। এখন দেখো, এটা পুরোটাকে যদি আমি এ ধরি, আর এটাকে পুরোটাকে যদি আমি বি ধরি, এটাকে আমি এ ধরলাম, এটাকে আমি বি ধরলাম, তাহলে এ ইন্টু বি হোল বার, ডি মর্গানের সূত্র অনুযায়ী কি এ বার প্লাস বি বার। এ কোনটা আমার? এইটা পুরোটাই আমার এ বার প্লাস বি বার, এই পুরোটা আমার বি বার। দেখো এখন কিন্তু আমার এই সমীকরণটার মধ্যে, দেখো তুমি এই সমীকরণটার মধ্যে এখন কিন্তু আমার আর কোথাও কোনো গুণ নাই। আচ্ছা, তাহলে এখানে কোথাও কোনো গুণ নাই, তাহলে আমরা আমাদের কাঙ্ক্ষিত জায়গায় প্রায় পৌঁছে গেছি, কিন্তু ফাইনালি ডেস্টিনেশনে পৌঁছাতে পারি নাই। কেন পারি নাই তোমাদের একটা বলি, কেন পারি নাই। এই সমীকরণটাই ফাইনাল সমীকরণ না কেন তোমাদের আমি বলি। যেহেতু এখানে আমরা নর দিয়ে বাস্তবায়ন করব, একটু একটু এটা মাঝখানে একটু কথা বলে নিচ্ছি। যেহেতু আমরা নর দিয়ে বাস্তবায়ন করব, নর বলতে অর তারপরে নট, হোল বার একটা ব্যাপার আছে। দেখো, যেহেতু নর দিয়ে বাস্তবায়ন করব, আলটিমেটলি কিন্তু হোল বার একটা ফাংশন আছে। এইখানে কিন্তু টোটালটার উপরে কোনো হোল বার নাই, এটা আলাদা একটা হোল বার, এটার উপরে আলাদা একটা হোল বার, কিন্তু মাঝখানে একটা প্লাস চিহ্ন আছে। যেহেতু আমাকে আলটিমেটলি হোল বারে আসতেই হবে, সেহেতু আমি কি করব, এইটাকে এ প্লাস বি বার হোল বার প্লাস এ বার প্লাস বি হোল বার, এইটার উপরে আমি আবার দুটো ডাবল বার নিব। এখন তাহলে এই ডাবল বার যেহেতু প্রথমে নিয়ে শুরু করছিলাম, আবার আমি দুইটা ডাবল বার নিলাম আমার নর গেটের মাধ্যমে বাস্তবায়নের জন্য। জাস্ট এই সমীকরণটি আমার কাঙ্ক্ষিত সমীকরণ, যেটা দিয়ে আমি লজিক গেট তৈরি করতে পারবো। এখন এই সমীকরণটা দেখে দেখে তুমি লজিক গেট আঁকবা। যদি এই জায়গাটাতে তুমি পৌঁছে যেতে পারো, তাহলে তোমার আর লজিক গেট আঁকতে কোনো প্রবলেম হবে না। দেখো আমরা কিভাবে এই সমীকরণটা দিয়ে লজিক গেট আঁকি। লজিক গেটটা যদিও একটু বড় হবে, আমি একটু বাম পাশ থেকে লেখা শুরু করতেছি, আর এইটাকে আমি একটু উপরে লিখি, তাহলে গেটটা তোমাদের এখানে ডাবল বার, এই এই যে এটাই আমি এখানে লিখছি আর কি, এটা আলাদাভাবে অন্য কিছু না, জাস্ট এটা আমি এখানে লিখছি জায়গাটাকে, স্পেসটাকে ফাঁকা করার জন্য। এখন এই গেটটা কিভাবে, এইটা যদি তুমি পৌঁছাতে পারো এখানে, তাহলে কিন্তু তোমার আর লজিক গেট আঁকতে কোনো প্রবলেম নাই। কিভাবে দেখো, এ বি দুইটা চলক আছে, জাস্ট তুমি এখান থেকে দুইটা টান দাও, একটা এ একটা বি, তাহলে এ প্লাস বি বার। আচ্ছা, বি বার আছে, দেখো তুমি এখানে কিন্তু আমার এ আছে বি আছে, কিন্তু বি বার তো নাই। তাহলে বি বার আঁকতে গেলে এখানে আমি কি গেট আঁকবো বলো তো? এখানে অবশ্যই আমি একটা নর গেট আঁকবো। কিন্তু কেন নর গেট আঁকবো? কারণ আমাকে বলা হচ্ছে নর গেট দিয়ে বাস্তবায়ন করতে হবে। এখানে যদিও নর্মাল একটা বি বার আঁকার জন্য আমার একটা নট গেটই যথেষ্ট, কিন্তু আমি এখানে নট গেট আঁকতে পারতেছি না। কেন পারতেছি না? যেহেতু আমাকে স্পেসিফিক বলে দেওয়া হচ্ছে যে নর গেট দিয়ে বাস্তবায়ন করতে হবে, এই জন্য আমাকে নর গেটের চিত্র আঁকতে হবে। এখন তুমি বলতে পারো, স্যার নর গেটের চিত্র তো আমরা জানি এইরকম, এ বি, এ প্লাস বি হোল বার, এইরকম হলো নর গেটের আসল চিত্র। তাহলে স্যার আপনি এটা আবার কোন গেট আঁকলেন যে এটা এরকম না হয়ে এরকম হলো? কারণটা হচ্ছে এখানে আমাকে দরকার, আমার শুধু বির উপরে বার দরকার। তাহলে এই বি হাতটা আমার এখানে না রেখে এইটাকে এই পর্যন্ত নিয়ে আসে, এটা আমি ক্লোজ করে দিলাম, এই তখন এটা আমার, এই দেখো এ রাখলাম। যদি তোমার এখানে বি দরকার হয়, তাহলে তুমি শুধু বি রাখবা, এখানে শুধু বি থাকবে, এ থাকবে না, একটা হাত ক্লোজ করে দিয়েছে। এটা অবশ্যই তোমরা অনেকেই মনে হয় বোঝো এটা। আচ্ছা, বুঝতে পারছো? আচ্ছা, তাহলে আমি বি বার পেয়ে গেলাম, তাহলে আমার কি এ প্লাস বি হোল বার। তাহলে আমি যদি এই এ থেকে একটা টান দেই,
আর এখান থেকে একটা নেই, আর এইখানে যদি আমি আরেকটা নর গেট আঁকি, দেখো এই দেখো এ প্লাস বি বার, এই যে বি বার থেকে একটা হাত নিচ্ছি আর এখানে এ থেকে একটা নিলাম, এই দুইটা মিলে আমার আরেকটা নর গেট দিয়ে এই যে এই জিনিসটা কিন্তু আমি পেয়ে গেছি। খেয়াল করো ভালো করে, এই জিনিসটা কিন্তু আমি পেয়ে গেছি। আর এখন এ বার দরকার আমার, দেখো এ বার, এবার কিন্তু এখানে কোথাও নাই, তাহলে আমি একটা এ বার আমাকে, আচ্ছা এখন একটু প্রবলেম হতে পারে কারণ ইলেকট্রিসিটি চলে যাওয়ার কারণে ওয়াইফাই লাইনটা ভালো পাচ্ছে না, লেখাগুলো হয়তো একটু প্রবলেম হতে পারে, এখন মোবাইল ডাটা দিয়ে কাজ করতে হচ্ছে। আচ্ছা তাহলে এখানে আমরা কি বলবো, এটা আমার কি কি বের করতেছে, এ বার, তাহলে এই হলো আমার এ বার। হুম, এ বার, তাহলে এ বার আমি পেয়ে গেলাম। এ বারের সাথে আমার কি আছে, বি, বি কোথায়, এই যে বি, এখান থেকে আমি আরেকটা নর গেট রাখবো, তাহলে এ বার প্লাস বি হোল বার, দেখো এটাও আমি পেয়ে গেছি। তাহলে এই দুইটাকে আমি একত্র করে আরেকটা নর গেট এখানে আঁকতে পারি। তাহলে এই এই যে দেখো এ বার প্লাস বি হোল বার প্লাস এ বার প্লাস বি হোল বার, আর এই নর গেটের কারণে দুইটা একত্র করে এই যে দিয়ে দিলাম। এখন কি হয়ে গেল, এখনো কিন্তু হয় নাই, কারণ কেন, যে আমার কিন্তু এখানে ডাবল বার আছে, ডাবল বার আছে, আমি একটা বার পেয়েছি। তাহলে এই এইটার আউটপুট হচ্ছে এইটা, তাহলে এখান থেকে আমি এক হাত বিশিষ্ট আরেকটা নর গেট রাখবো জাস্ট ডাবল বারটা কমপ্লিট করার জন্য। তাহলে এই যে দেখো এখান থেকে আমার আসল মানটা আসবে এবার, এটা কিন্তু বি বার না, আচ্ছা দাঁড়া, এবার এ সরি এখানে হবে এ বিবার, এ বিবার প্লাস আছে এইটা। হুম, তাহলে এখানে আসছে এ প্লাস বি বার হোল বার প্লাস এ বার প্লাস বি হোল বার, এই যে ডাবল বার হয়ে গেল। এই এই হলো, এটা হলো আলটিমেটলি কি আমার এক্স নর গেট, সরি এক্স অর গেট। হুম, কারণ আমরা এক্স অর গেট থেকেই তো আসছিলাম। তাহলে এইভাবে হলো নর গেট দ্বারা এক্স অর গেট বাস্তবায়ন। এখন কি বোঝা যায় নাকি লাইনে প্রবলেম হচ্ছে, লেখা টাকা ক্লিয়ার? তাহলে আমরা আবারও পেয়ে গেলাম কি নর গেট দ্বারা এক্স অর গেট কিভাবে বাস্তবায়ন করা যায়। এইটুকু, কোনো লেখালেখি নাই কিন্তু, দেখো তোমাদের ওই প্রশ্নের মধ্যে কোন একটা বুলিয়ান সমীকরণ আর জাস্ট চিত্র, এখানে 4 মার্কস। ভালোভাবে প্র্যাকটিস করলে এটা সময় লাগবে তোমার 3 মিনিট, 3 মিনিটে 4 মার্কস বা 3 মার্কস ন্যূনতম। আচ্ছা এখন তোমাদের হোমওয়ার্ক যেটা থাকবে বাসার জন্য, সেটা হচ্ছে নর গেটের সাহায্যে এক্স নর গেট, নর গেটের সাহায্যে, এটা আমি একটু তোমাদের, এটা হলো হোমওয়ার্ক, নর গেট দ্বারা, নর গেট দ্বারা এক্স নর গেট, নর গেট দ্বারা এক্স নর গেট। দেখো তুমি কি দিয়ে শুরু করবা, আমি একটু হেল্প করে দিচ্ছি, বাসায় বাকিটুকু কাজ করবা। কি দিয়ে শুরু করবা, এক্স নর গেটের সমীকরণ দিয়ে শুরু করবা। তাহলে এটা হলো, এটা হলো এক্স অর, এর উপরে নট, এক্স নর হয়ে গেল। আচ্ছা এটাকে আমরা যদি মৌলিক গেটের সমীকরণের মাধ্যমে উপস্থাপন করি, তাহলে এই যেহেতু এখানে গুণ আছে, তাহলে আবার সেই ডাবল বার ফর্মুলা, ডাবল বার ফর্মুলা, এটাকে কি করতে হবে, ডাবল বার ফর্মুলা দিয়ে আমরা কি করব, উপরের ফর্মুলা, উপরের যে বার সেই বারে থাকলো, এইটাকে এ এটাকে বি ধরলাম, তাহলে এ বি হোল বার ইন্টু এ বার বি বার হোল বার, এটা আমরা পেয়ে গেলাম। এখন উপরের যে বার তা থাকলো, এই দুটাকে সূত্রের মধ্যে ফেললাম, ডি মর্গানের দ্বিতীয় উপপাদ্য,
এ বার প্লাস বি বার, হ্যাঁ, এ বার প্লাস বি বার, এটা একটা। আর একটা হচ্ছে এ বার প্লাস বি বার। ডাবল বার কেন হলো? এখানে অলরেডি একটা করে বার আছে এই জন্য। তাহলে এখান থেকে উপরের দিকে এখানে আসি। তাহলে উপরে যেটা আমার ছিল বার, এ বার প্লাস, এটা যদিও তোমাদের নিজেদেরই করার কথা, আমি একটু হেল্প করে দিলাম তোমার, যাতে করে বাসায় আবার প্রবলেমে না পড়ে যাও। এখন দেখো এ ইন্টু বি হোল বার, তাহলে কি হবে? এ বার প্লাস বি বার প্লাস এ প্লাস বি। তার মানে এইটাকে হচ্ছে এ, এটা হচ্ছে বি। এ ইন্টু বি হোল বার, ডি মর্গানের দ্বিতীয় উপপাদ্য। এ ইন্টু বি হোল বার, ডি মর্গানের দ্বিতীয় উপপাদ্য কি বলছে? এ বার প্লাস বি বার, ওই ফর্মুলা অনুযায়ী ফেলতেছি। তাহলে এই যে, তাহলে এটা কি হয়ে গেল? আমরা কাঙ্ক্ষিত জায়গায় কি পৌঁছাতে পারছি? না, পারি নাই। কারণ আমার ডাবল ডাবল বার দিতে হবে, কারণ আমার নর গেটের মাধ্যমে বাস্তবায়ন করতে চাইলে আমাকে ডাবল বার দিতে হবে। এই যে, এইটাকে তুমি এখন লজিক গেট আঁকো, হয়ে যাবে। আমার মনে হয় এই চারটার মধ্যে তোমাদের বার্ষিক পরীক্ষায় একটা তো থাকবেই নিঃসন্দেহে, 3 বা 4 মার্কসের। তোমরা একটু সিরিয়াসলি প্র্যাকটিস করবা, কারণ এগুলো সবচেয়ে বিষয়, মজার বিষয় কি, এগুলো শেখার জন্য আসলে মুখস্থ করতে হবে না। এগুলো মুখস্থ করার কিছুই নাই, জাস্ট 2-3 বার খাতায় দেখে দেখে লিখবা, 2-3 বার দেখে দেখে লিখবা, তারপরে দেখবা যে নিজে আয়ত্ত চলে আসছে। তাহলে আমাদের তৃতীয় চ্যাপ্টারের যে আলোচনার বিষয়টি ছিল আজকে আমরা শেষ করে ফেললাম, যে ন্যান্ড গেটের সাহায্যে কিভাবে এক্সঅর গেট এবং এক্স নর গেট আর নর গেটের সাহায্যে কিভাবে এক্সঅর গেট আর এক্স নর গেট করা যাবে, সেটা আমরা শেষ করে ফেললাম। আজকে আরো কিছু বিষয় নিয়ে আমি কথা বলতে চাচ্ছিলাম, সেটা হলো, আর 15 মিনিট সময় আছে। সেটা হলো দ্বিতীয় চ্যাপ্টার। দ্বিতীয় চ্যাপ্টারের এই টপিকসটা তোমাদের একটু কোনো কনফিউশন আছে কিনা একটু আমাকে বলবা। সেটা হচ্ছে যে ডেটা ট্রান্সমিশন মেথড। ডেটা ট্রান্সমিশন মেথড, এটা হলো সেকেন্ড চ্যাপ্টার, কিন্তু সেকেন্ড চ্যাপ্টার, এটা কিন্তু থার্ড চ্যাপ্টারের বিষয় না। ডেটা ট্রান্সমিশন মেথড। আচ্ছা, এই সম্বন্ধে একটু আগে বলে নেই। তোমরা কি আমার কথা শুনতে পাও নাকি, বা বোঝা যায়? এই জায়গাটা আমি কেন আলোচনা করলাম তৃতীয় চ্যাপ্টার থেকে আবার দ্বিতীয় চ্যাপ্টারে কেন আসছি? কারণ এই জায়গাটাতে তোমাদের অনেক এমসিকিউ থাকে, যেগুলো তোমরা না বুঝেই আনসার করো, বুঝতে পারো না। আবার কিছু প্রশ্ন আসে যেগুলো আসলে এই সিনক্রোনাসের বিষয়টা অ্যাসিনক্রোনাসে, অ্যাসিনক্রোনাসের বিষয়টা সিনক্রোনাসে গুলাই ফেলো। তা আমি আজকে তোমাদের এই বিষয়টা একটু ক্লিয়ার ধারণা দেওয়ার জন্য আসছি, যাতে করে কোনো কনফিউশন তৈরি না হয়। যেহেতু আমি জানি যে এই জায়গাটাতে কনফিউশন তৈরি হওয়ার একটা বড় ক্ষেত্র আছে, তোমরা ক্লাসটি করলে বুঝতে পারবা যে আসলে কনফিউশন হয়। আচ্ছা, তাহলে প্রথমে আসা যাক ডেটা ট্রান্সমিশন মেথড। ডেটা ট্রান্সমিশন মেথড বা পদ্ধতি বলতে আসলে আমরা কি বুঝি? ডেটা ট্রান্সমিশন মেথড বা পদ্ধতি হচ্ছে যে তোমার এক কম্পিউটার থেকে আরেক কম্পিউটারে ডেটা ট্রান্সমিট বা স্থানান্তর হওয়ার যে পদ্ধতি। মনে করো দুইটা ইলেকট্রনিক ডিভাইস আছে, সেইটা থেকে একটা থেকে আরেকটা, যেমন তুমি বলতে পারো যে কিবোর্ড থেকে কম্পিউটারে ডেটা ট্রান্সফার, বা কম্পিউটার থেকে মনিটরে ডেটা ট্রান্সফার, আলাদা আলাদা ডিভাইস না? তো এক ডিভাইস থেকে আরেক ডিভাইসে ডেটা ট্রান্সমিট হওয়ার যে পদ্ধতি, ট্রান্সমিট মানে কি? স্থানান্তর, আদান প্রদান। তাহলে আদান প্রদান হতে গেলে কিন্তু দুইটা ফ্যাক্টর লাগে, একটা হলো প্রেরক এবং একটা গ্রাহক, তাই না? একজন পাঠাবে, একজন গ্রহণ করবে। তো এই যে আহ, এক কম্পিউটার থেকে আরেক কম্পিউটারে ডেটা ট্রান্সমিট হওয়ার যে পদ্ধতি, সেটাকে আমরা বলতেছি ডেটা ট্রান্সমিশন মেথড বা ডেটা ট্রান্সমিশন পদ্ধতি। এই ডেটা ট্রান্সমিশন পদ্ধতিকে আমরা
তিন ভাগে ভাগ করি, সেই তিন ভাগে ভাগ করি কিসের উপর ভিত্তি করে সেটা একটু জেনে রাখো। বিট সিনক্রোনাইজেশন। বিট সিনক্রোনাইজেশনের উপর ভিত্তি করে। কিসের উপর ভিত্তি করে? বিট সিনক্রোনাইজেশন। কথাটা একটু জটিল মনে হচ্ছে তোমাদের কাছে হয়তোবা। বিট মানে তো তোমরা বোঝোই, বিট আমি বলছিলাম এর আগে 0 1, আমি অনেককে বলি, অনেক সময় ক্লাসেও বলছি তোমাদের যে বিট, বিআইটি, বিট আসলে বিট কি, আসলে এটা মনে রাখার জন্য তোমরা এই বাইনারি ডিজিট কথাটা মনে রাখবা। বাইনারি ডিজিট, বাইনারির এই বাই আর ডিজিটের এই টি, এই মিলে হয়ে গেল বিট। ঠিক আছে? তাহলে বাইনারি ডিজিট বলতে কি আমরা বুঝি 0 এবং 1, তাহলে 0 এবং 1 এগুলোকে বিট বলতেছি। আর সিনক্রোনাইজেশন, সিনক্রোনাইজেশন বিষয়টা হচ্ছে ছন্দ। সিনক্রোনাইজেশনে যে কিছু কিছু কোরিয়ানরা, জাপানিজরা দেখবা যে কিছু কিছু খেলা, এই যে পায়ের মধ্যে দিয়ে রিং ঘুরাচ্ছে, বল এইভাবে উপরে ফেলতেছে, মাটিতে পড়তেছে না, এগুলো আসলে হয় কি একটা ছন্দের মাধ্যমে, হয়তো এই জন্য সিনক্রোনাইজ বলে বিষয়টাকে। তাহলে বিট সিনক্রোনাইজেশন ব্যাপারটা হচ্ছে যে আসলে এক কম্পিউটার থেকে আরেক কম্পিউটারে ডেটা ট্রান্সমিট হয়। ডেটা ট্রান্সমিট হয় মানে কি? ডেটা তো ওয়ান কাইন্ডস অফ বিট। হ্যাঁ, ডেটা ট্রান্সমিট হয় মানে হচ্ছে বিট ট্রান্সমিট হয়। তাহলে এই বিট ট্রান্সমিটার ছন্দের মাধ্যমে হয় নাকি ছন্দ পতনের মাধ্যমে হয়, এইটার উপর ভিত্তি করে ডেটা ট্রান্সমিশন মেথডকে আমরা তিন ভাগে ভাগ করি। একটাকে আমরা বলতেছি অ্যাসিনক্রোনাস, একটাকে আমরা বলতেছি কি অ্যাসিনক্রোনাস, আর একটাকে আমরা বলতেছি সিনক্রোনাস, আরেকটাকে আমরা বলতেছি আইসোক্রোনাস। এই অ্যাসিনক্রোনাস, সিনক্রোনাস এবং আইসোক্রোনাস। তাহলে এই বিদ্যুৎ চলে আসছে, লেখা কি ক্লিয়ার বোঝা যায়? আইসোক্রোনাস। তো পরীক্ষায় তোমাদের সবচেয়ে বেশি যেটা আসে সেটা হলো অ্যাসিনক্রোনাস এবং সিনক্রোনাস। এখান থেকে সৃজনশীলে প্রশ্ন থাকে, এখান থেকে এমসিকিউতে প্রশ্ন তো থাকেই। তো কি কি প্রশ্ন কিভাবে থাকতে পারে সেই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলবো। তাহলে মোটামুটি ডেটা ট্রান্সমিশন মেথড তোমরা বুঝলা কিনা? ডেটা ট্রান্সমিশন মেথড হচ্ছে এমন এক ধরনের পদ্ধতি যে পদ্ধতির মাধ্যমে এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে ডেটা স্থানান্তর হয়। আচ্ছা, সেই স্থানান্তর হতে গেলে আমরা ডেটা স্থানান্তর বলতেছি, দ্যাট মিনস বিট স্থানান্তর হয়। তাহলে সেই বিটটা ছন্দের মাধ্যমে হয়, অর্থাৎ কন্টিনিউয়াসলি হয় নাকি ব্রেক হয়, উপর ভিত্তি করে এই পদ্ধতিটাকে আমরা তিন ভাগে ভাগ করি। একটাকে অ্যাসিনক্রোনাস, একটা সিনক্রোনাস, একটা আইসোক্রোনাস। সেটাই সেই জন্যই বলা হচ্ছে যে বিট সিনক্রোনাইজেশনের উপর ভিত্তি করে ডেটাকে, ডেটা ট্রান্সমিশন মেথডকে তিন ভাগে ভাগ করা যায়, অ্যাসিনক্রোনাস, সিনক্রোনাস আর আইসোক্রোনাস। এখন আমরা প্রথমে অ্যাসিনক্রোনাস নিয়ে কথা বলবো। অ্যাসিনক্রোনাস নিয়ে কথা বলবো। অ্যাসিনক্রোনাস। আচ্ছা, এই বিষয়টা বলার আগে তোমরা অবশ্যই খুব মনোযোগ সহকারে একটু খাতা কলম পাশে রাখলে সবচেয়ে ভালো হতো। এখানে আমি ধারাবাহিকভাবে না বলে পয়েন্ট আকারে কিছু কথা বলি, যে পয়েন্টগুলো তোমার আমি একটু করে লিখে দেই, যে তুমি অ্যাসিনক্রোনাস মনে রাখার জন্য কি কি গুরুত্বপূর্ণ কথাগুলো মনে রাখবা। প্রথম কথা হচ্ছে যে এখানে যে ডেটা ট্রান্সমিট হয় সেটা ক্যারেক্টার বাই ক্যারেক্টার, ক্যারেক্টার বাই ক্যারেক্টার, ডেটা ক্যারেক্টার বাই ক্যারেক্টার ট্রান্সমিট হয়। এখন আসলে আমি তো ওই জন্য খুব আমার মতো করে জিনিসগুলো বলার চেষ্টা করি বা বোঝানোর চেষ্টা করি। ক্যারেক্টার বাই ক্যারেক্টার জিনিসটা আসলে কি বলে স্যার, এটা তো বুঝলাম না বিষয়টা কি। অনেকে বুঝতে পারবে না, মানবিকের স্টুডেন্ট যারা আসো তারা তো আসলে এত কিছু বোঝো না। তো ক্যারেক্টার বাই ক্যারেক্টার জিনিসটা আসলে কি আমি একটু বোঝানোর জন্য বলি তোমাকে। ধরো কামাল, এটা একটা ডেটা। তো ক্যারেক্টার এগুলো প্রত্যেকটা এক একটা ক্যারেক্টার। তাহলে প্রথমে কে গেল, কে এটা ট্রান্সমিট হলো, তারপরে এ ট্রান্সমিট হলো, তারপরে এম ট্রান্সমিট হলো, তারপরে এ ট্রান্সমিট হলো, তারপরে এল ট্রান্সমিট হলো। এইভাবে একটা ক্যারেক্টার যাওয়ার পর আরেকটা ক্যারেক্টার। আসলে এই একটা ক্যারেক্টার মানে হচ্ছে কিন্তু 0 1 1 0 1 1 1 1 এরকম বিষয়টা আমি আন্দাজ করে লিখছি।
কিন্তু এরকম 8টা বিট মিলে হয় একটা ক্যারেক্টার। কয়টা বিট? 8টা বিট মিলে হয় একটা ক্যারেক্টার। তাহলে এই 8টা বিট যাওয়ার পর এই এর যে মান এরকম আছে, এইভাবে এক একটি ক্যারেক্টার যাবে, ট্রান্সমিট হবে, তারপরে আবার সিগন্যাল পালে পরের 8টা বিট যাবে, এরপরে আবার 8টা বিট যাবে, এইভাবে যাবে। কোন পদ্ধতিতে? অ্যাসিনক্রোনাস পদ্ধতিতে। এখন মজার বিষয় হচ্ছে যে এই 8টা বিট যাওয়ার পর পরবর্তী 8টা বিট যে যাবে, এটা একটা ওই পাশ থেকে অর্থাৎ গ্রাহক কম্পিউটার থেকে একটা সিগন্যাল না আসা পর্যন্ত এটা যেতে পারবে না। অর্থাৎ এই জন্য এই অ্যাসিনক্রোনাস পদ্ধতিতে কি লাগে জানো? স্টার্ট বিট আর স্টপ বিট, এই দুইটা জিনিস লাগে, মনে রাখবা। তাহলে কি বললাম আমি? যে প্রথম কথা হচ্ছে যে অ্যাসিনক্রোনাস পদ্ধতিতে ডেটাগুলি ক্যারেক্টার বাই ক্যারেক্টার যাবে। দ্বিতীয় কথা বলতেছি যে স্টার্ট বিট এবং স্টপ বিট লাগবে এবং স্টপ বিট লাগবে। অর্থাৎ ক্যারেক্টার শুরুতে আমরা দরজায় নক করি, তাই না? তার মানে যদি ভিআইপি কেউ যায়, দেখা যাচ্ছে যে সামনে আরেকজন পুলিশ যাচ্ছে, গিয়ে আসতেছে যে আমার ভিআইপি পার্সন আসতেছে, মানে স্টার্ট বিট, তার সে আগেই ডিক্লেয়ার দিল যে আমার একটা ক্যারেক্টার আবার ইন করতে যাচ্ছে, আবার এই ক্যারেক্টারটা এই পর্যন্ত শেষ, সেখানে স্টপ বিট। তার মানে যখন অ্যাসিনক্রোনাসে আমরা বললাম যে 8টা বিট যাবে, তাই না, একটা ক্যারেক্টার, আসলে এর সঙ্গে আরো একটা স্টার্ট বিট এবং এক বা দুইটা স্টপ বিট, তার মানে 8 এর সাথে আরো 2 যোগ হয়ে মোট 10টা বিট অ্যাসিনক্রোনাসে একবারে যায়। তাহলে দুইটা পয়েন্ট, এত কিছু যদি বুঝতে কষ্ট হয়, জাস্ট কি পয়েন্টটা মনে রাখবা, সেটা হলো অ্যাসিনক্রোনাসে ডেটাগুলি ক্যারেক্টার বাই ক্যারেক্টার যায়। দ্বিতীয় পয়েন্টটা হচ্ছে অ্যাসিনক্রোনাস ডেটা ট্রান্সমিশন মেথডে স্টার্ট বিট এবং স্টপ বিট আছে। আচ্ছা, অ্যাসিনক্রোনাস এই নামটা থেকে বোঝা যায় যে এটা আসলে সিনক্রোনাস না, মানে ছন্দ নাই। হ্যাঁ, শব্দটা আমরা কথায় ব্যবহার করি যেখানে না বোধক হিসাবে, তাই না? অ্যাসিনক্রোনাস, ছন্দ নাই। ছন্দ নাই বলতে কি বোঝাচ্ছে দেখো এখন, যে আমি কিছুক্ষণ আগে একটা এক্সাম্পল দিয়েছিলাম তোমাদের, কামাল, KAMAL, কামাল। তাহলে ধরে নাও কে যাচ্ছে, যাওয়ার পর এ যাচ্ছে, এর এই কে যাওয়ার পর এ যাওয়ার যে মধ্যবর্তী সময়, এটা যদি আমি আনুমানিক একটা কল্পনা করি 1 সেকেন্ড হয়, তাহলে এম কিন্তু 0.5 সেকেন্ডও চলে যেতে পারে। আবার এটা এম গেল, তারপর এ যাবে, এর যাওয়ার মধ্যবর্তী সময় 1.2 সেকেন্ড হলো। আবার এল, এটা জাস্ট আমি বোঝানোর জন্য বলতেছি, বারবার বলতেছি আমি বোঝানোর জন্য যে সিনক্রোনাস একে বলা হচ্ছে না কেন, কারণ দেখো যে একটি ক্যারেক্টার যাওয়ার পরবর্তী ক্যারেক্টার, একটি ক্যারেক্টার যাওয়ার পর পরবর্তী ক্যারেক্টারটি যে যাবে, এই ক্যারেক্টারগুলি যাওয়ার যে মধ্যবর্তী সময়টা, এই সময়টা কিন্তু নির্ধারিত না। দেখো একটাতে 1 সেকেন্ড, একটাতে 5 সেকেন্ড, একটাতে 1.25 সেকেন্ড, একটাতে 1.75 সেকেন্ড, এতে মানে এই সংখ্যাটা দিয়ে আমি বোঝাতে চাচ্ছি যে আসলে একটি ক্যারেক্টার যাওয়ার পর পরবর্তী ক্যারেক্টারটি যাওয়ার যে মধ্যবর্তী সময়, এই সময়টি সমান না। এই জন্য এর নাম অ্যাসিনক্রোনাস, এই জন্য এর মধ্যে কোনো ছন্দ নাই। তাহলে এইটা কি বলবা তুমি? এটা কি বলবা যে অর্থাৎ একটি ক্যারেক্টার থেকে আরেকটি ক্যারেক্টার যাওয়ার মধ্যবর্তী সময়, আমি খালি কি পয়েন্ট লিখতেছি, মধ্যবর্তী সময় সমান 9। ঠিক আছে, তাহলে আমরা 3টা বৈশিষ্ট্য পেয়ে গেলাম। আরেকটা বৈশিষ্ট্য কি, সেটা হলো যেহেতু তুমি দেখতেছো যে আমি কামাল দিয়ে তোমাদের বোঝাতে চাইছিলাম যে প্রথমে কে যাচ্ছে, তারপর এ যাচ্ছে, তারপর এম যাচ্ছে, তার মানে কি এটা কি ডেটার গতি বেশি না কম? অবশ্যই কম। এখানে ডেটা ট্রান্সমিশনের গতি কম। আচ্ছা, আরেকটা গুরুত্বপূর্ণ পয়েন্ট যেটা তোমরা একটু পরে হয়তো আরো ক্লিয়ার বুঝতে পারবা, একটু বলে রাখি এখানেই, সেটা হলো এখানে প্রাইমারি স্টোরেজ ডিভাইস নাই। আচ্ছা, প্রাইমারি স্টোরেজ ডিভাইস নাই মানে কি? এই জিনিসটা তোমরা তো বুঝতে পারলা না, তাই না? প্রাইমারি স্টোরেজ ডিভাইস নাই মানে এটা বোঝানোর জন্য আমাকে সিনক্রোনাসটা যখন আমি বুঝাবো তখন ক্লিয়ার হবে। তারপরে একটু বলে রাখি যে এটি আলাদা একটা যন্ত্র, ডিভাইস মানে তো যন্ত্র, বুঝতে পারতেছো, যেটা অ্যাসিনক্রোনাস ডেটা ট্রান্সমিশন পদ্ধতিতে
প্রয়োজন হয় না, কিন্তু সিনক্রোনাস ডাটা ট্রান্সমিশন পদ্ধতিতে প্রয়োজন হয়। তাহলে যেহেতু এই ডিভাইসটি এই অ্যাসিনক্রোনাস পদ্ধতিতে প্রয়োজন হয় না, অতএব এই অ্যাসিনক্রোনাসে খরচ কম হবে, এ বিষয়ে কোনো সন্দেহ নাই, খরচ কম হবে। আচ্ছা, এত কিছু আমরা জানলাম, তাহলে আরেকটা বিষয় জেনে রাখি যে অ্যাসিনক্রোনাস ডাটা ট্রান্সমিশন পদ্ধতিতে আসলে কোন জায়গাটাতে ব্যবহার করা হয়। আমি কিছুক্ষণ শুরুতেই বলে নিয়েছিলাম যে কম্পিউটার থেকে প্রিন্টারে তুমি ডাটা পাঠাবা কাছাকাছি দূরত্বে, তারপর তুমি কিবোর্ড থেকে কম্পিউটারে ডাটা পাঠাবা, এই যে কাছাকাছি দূরত্বের অল্প পরিমাণে ডাটা, আবার বলতেছি কাছাকাছি দূরত্বে অল্প পরিমাণে ডাটা ট্রান্সমিট করার জন্য আমাদের অ্যাসিনক্রোনাস ডাটা ট্রান্সমিশন পদ্ধতি ব্যবহার করা হয়। আচ্ছা, এই হলো অ্যাসিনক্রোনাস সম্বন্ধে কথাবার্তা। আমাদের সময় প্রায় শেষের দিকে, আমরা একটা আছে আমাদের সিনক্রোনাস। তাহলে সিনক্রোনাস নিশ্চয়ই বুঝতে পারতেছ যে অ্যাসিনক্রোনাসের বিপরীতটাই হচ্ছে সিনক্রোনাস, অ্যাসিনক্রোনাসের বিপরীত। তাহলে অ্যাসিনক্রোনাসে আমরা কি বলছিলাম, ডেটাগুলি কিভাবে যায়, ক্যারেক্টার বাই ক্যারেক্টার, ডেটাগুলি যাচ্ছে ক্যারেক্টার বাই ক্যারেক্টার। আর সিনক্রোনাসে যাবে ডেটাগুলি ব্লক বা প্যাকেট আকারে। এই কি পয়েন্টটা মনে রাখবা, ব্লক বা প্যাকেট আকারে। এখন এই ব্লক বা প্যাকেট বলতে আসলে কি বুঝি, এখানে তোমাকে মনে রাখতে হবে 80 থেকে 132টি ক্যারেক্টার মিলে হয় একটি ব্লক। তাহলে সিনক্রোনাসে কি বলা হচ্ছে, যে অনেকগুলো ডেটা একসাথে যেতে পারতেছে, অর্থাৎ 80 থেকে 132টি ক্যারেক্টার মিলে হচ্ছে একটি ব্লক বা প্যাকেট। তাহলে একটি প্যাকেট বা ব্লক একবারই চলে যাচ্ছে, ডেটা ট্রান্সমিট হচ্ছে, এটাকে আমরা বলতেছি সিনক্রোনাস। সিনক্রোনাসের আরেকটা বৈশিষ্ট্যের কথা আমরা বলছিলাম যে এখানে প্রাইমারি স্টোরেজ ডিভাইস আছে। ওই যে অ্যাসিনক্রোনাসে বললাম যে ওইখানে নাই আর এখানে আছে। এই প্রাইমারি স্টোরেজ ডিভাইসের কাজটা কি, কাজটা হচ্ছে এই ব্লক বা প্যাকেট আকারে যেহেতু ডাটাগুলো যায়, এই জায়গায় এসে এই জিনিসগুলো প্যাকেট হয় বা ব্লক হয়, ক্যারেক্টারগুলো প্রাইমারি স্টোরেজ ডিভাইসে এসে ব্লক হয়। আমি ক্লাসে অনেক সময় উদাহরণ দিয়ে বোঝাই যে তুমি একটা গলির মধ্যে একটা তোমার দোকান আছে, সেই দোকান থেকে তুমি মাল নিয়ে এসে ট্রাকে করে মাল নিয়ে এসে তুমি আরেক জায়গায় ট্রান্সফার করবা, তাহলে কি করতে হয়, সেই গলির মধ্যে কি ট্রাক ঢোকানো যাবে, যাবে না। তাহলে ওই গলি থেকে মালগুলো নিয়ে এসে সামনে একটা ফাঁকা মাঠ আছে, সেই মাঠে ট্রাকটা তুমি লোড করতেছো। এই যে ফাঁকা মাঠে যে তুমি ট্রাকটা লোড করতেছো, ওই জায়গাটাকে আমরা আসলে স্পেসিফিক বোঝানোর চেষ্টা করতেছি যে প্রাইমারি স্টোরেজ ডিভাইস, প্রাথমিক সংরক্ষণাগার বলতে পারো। কি জন্য দরকার হয় এটা, যেহেতু আমাকে 80টা বা 132টি ক্যারেক্টারকে একত্রিত করে একটা প্যাকেট তৈরি করতে হয়, সেই প্যাকেট তৈরি করে সেটাকে অন্য কম্পিউটারে ট্রান্সমিট করা হচ্ছে যে পদ্ধতিতে, সেটা হচ্ছে সিনক্রোনাস। তাহলে এই হলো সিনক্রোনাসের আরেকটা বিষয়। তাহলে এখানে যেহেতু অনেকগুলো ক্যারেক্টার মিলে প্যাকেট বা ব্লক আকারে ডাটাগুলো ট্রান্সমিট হচ্ছে, তাহলে তুমি স্বাভাবিকভাবেই বলতে পারো যে এটা দ্রুত গতিতে ডাটা ট্রান্সমিট হয়, দ্রুত গতিতে ডাটা ট্রান্সমিট হয়। আরেকটা গুরুত্বপূর্ণ কথা, যার যার কারণে তার নাম সিনক্রোনাস, সেটা একটু বোঝার চেষ্টা করো। সিনক্রোনাস আমি কি বলছিলাম, ছন্দ। ছন্দ কখন হবে, যখন এই প্রত্যেকটি ব্লক বা প্যাকেট যাওয়ার মধ্যবর্তী সময়টুকু সমান হবে। দেখো যারা বল এইভাবে খেলে, উপরে নিক্ষেপ করে আর হাতে ধরে, তাদের দেখবা যে প্রত্যেকটা বল উপরে নিক্ষেপ করার এবং নিচে পড়ার সময়টুকু কিন্তু সমান থাকে বলেই তারা কিন্তু একটার পর একটা এভাবে চালিয়ে যেতে পারে। খুব ন্যানো সেকেন্ড বা খুব অল্প পরিমাণ সেকেন্ডও যদি হেরফের হয়, তাহলে কিন্তু এটা আর সিনক্রোনাইজেশনের পর্যায়ে থাকে না। এই জন্য বলা হচ্ছে যে প্যাকেট বা ব্লক গুলো যাওয়ার যে মধ্যবর্তী সময়টি থাকবে, সেই মধ্যবর্তী সময়টা সমান। এই মধ্যবর্তী সময় সমান, এই কথাটা তোমরা ক্লিয়ার কিনা? অ্যাসিনক্রোনাসে বলছিলাম। আচ্ছা, আমাকে একটু উত্তর দাও তো, যে যারা শুনতেছো একটু ক্লাসে, যে মধ্যবর্তী সময় সমান এই জিনিসটা তোমরা বুঝতে পারছো কিনা, একটু রেসপন্স করো দ্রুত। মধ্যবর্তী সময় সমান এই জিনিসটা তোমরা বুঝতে পারছো কিনা?
মধ্যবর্তী সময় সমান, এটা আমি আবারও বলি যে আমরা বলছি যে সিনক্রোনাসে ডাটাগুলো প্যাকেট বা ব্লক আকারে যায়। ধরো আমার কাছে এই যে এটা একটা প্যাকেট, এটা একটা প্যাকেট, এটা আমি দিলাম, এটা দেওয়ার ঠিক 1 সেকেন্ড পরে আমি এটা দিলাম, আর 1 সেকেন্ড পরে কিন্তু আরেকটা জিনিস আমি দিব, আর 1 সেকেন্ড পরে আমি আরেকটা দিব, এইভাবে প্রতিটি প্যাকেট নিক্ষেপ করব আমি 1 সেকেন্ড পর পর। তাহলে কি হবে, একটা ছন্দের মতো হবে। এই জন্য বলা হচ্ছে মধ্যবর্তী সময়টা সমান। আর অ্যাসিনক্রোনাসে সেই জিনিসটা সমান ছিল না, একটা ক্যারেক্টার যাওয়ার পর পরবর্তী ক্যারেক্টারগুলো ঠিক সঠিক সময়ে যেত না। এই জন্য ওর নাম অ্যাসিনক্রোনাস, আর এই জন্য এর নাম সিনক্রোনাস। আশা করি তোমরা বিষয়টা ক্লিয়ার হতে পারছো। আরেকটা জিনিস বলি যে সিনক্রোনাসটা আসলে কোথায় আমরা ব্যবহার করি, তাই না? এটা হচ্ছে যে দূরবর্তী কোনো স্থানে অনেকগুলো ডাটা। এর আগে অ্যাসিনক্রোনাসে কি বললাম তোমাদের মনে আছে কিনা? অ্যাসিনক্রোনাসে বলছিলাম যে খুব কাছাকাছি ডিস্টেন্সে অল্প পরিমাণে ডাটা ট্রান্সমিট করার জন্য আমার অ্যাসিনক্রোনাস পদ্ধতি, আর দূরবর্তী জায়গায় বেশি পরিমাণে ডাটা ট্রান্সমিট করার জন্য আমার সিনক্রোনাস পদ্ধতি। ক্লিয়ার? আরেকটা বিষয় হতে পারে যে এক কম্পিউটার থেকে একই সঙ্গে অনেকগুলো কম্পিউটারে আমি ডাটা ট্রান্সমিট করতে চাই। কথাগুলো কিন্তু আমার থেকেই তোমার এমসিকিউ প্রশ্ন পরীক্ষা থাকতে পারে যে এক কম্পিউটার থেকে একই সময়ে অনেকগুলো কম্পিউটারে অনেকগুলো ডেটা আমি ট্রান্সমিট করতে চাই, তাহলে কোন পদ্ধতি ভালো হবে, সিনক্রোনাস না অ্যাসিনক্রোনাস? তখন কিন্তু এইভাবে আনসার করতে হবে, সিনক্রোনাস ভালো হবে। তার মানে মনে রাখবা, অল্প দূরত্বে অল্প ডাটা অ্যাসিনক্রোনাস, বেশি দূরত্বে বেশি ডাটা সিনক্রোনাস, এভাবে মনে রাখবা। তাহলে আমরা বলছি দ্রুত গতিতে হয়, সময় মধ্যবর্তী সময় সমান হয় ইত্যাদি। আচ্ছা সময়, আচ্ছা এখন একটা প্রশ্ন যদি করি, কেউ আনসার করতে পারবা কিনা যে সিনক্রোনাসে বেশি সময় লাগে না অ্যাসিনক্রোনাসে বেশি সময় লাগে? সিনক্রোনাসে সময় বেশি লাগে না অ্যাসিনক্রোনাসে? অবশ্যই সিনক্রোনাসে ডেটা ট্রান্সমিট হতে সময় কম লাগবে, কারণ ওই যে অনেকগুলো একবারে প্যাকেট আকারে যাচ্ছে, 82 থেকে 80 থেকে 132টি ডাটা একবারই চলে যাচ্ছে। ঠিক আছে, এইভাবে। তাহলে পরীক্ষায় এই সিনক্রোনাস অ্যাসিনক্রোনাস, আচ্ছা আইসোক্রোনাস সম্বন্ধে পরীক্ষায় প্রশ্ন থাকে না। আইসোক্রোনাস আসলে তেমন কোনো ইম্পর্টেন্ট কিছুই না, এটা হচ্ছে সিনক্রোনাসেরই একটা কি নতুন সংস্করণ বলতে পারো, যেখানে ডেটাগুলো, আইসোক্রোনাসের কথা বলতেছে, যেখানে ডেটাগুলো ব্লক বা প্যাকেট আকারেই যাওয়ার চেষ্টা করে এবং প্যাকেট আকারেই যায় এবং মধ্যবর্তী সময়টুকু জিরো পর্যায়ে রাখার চেষ্টা করা হয় সবসময়। তোমাদের সিনক্রোনাস এবং অ্যাসিনক্রোনাসের মধ্যে পার্থক্য থাকার সম্ভাবনা আছে পরীক্ষায় এবং এখান থেকে এমসিকিউ, যেমন আমি তোমাদের বলি যে সিনক্রোনাসে খরচ বেশি না অ্যাসিনক্রোনাসে খরচ বেশি? অবশ্যই অ্যাসিনক্রোনাসে অবশ্যই সিনক্রোনাসে খরচ বেশি হবে। কেন বলো তো? সিনক্রোনাসে খরচ বেশি হচ্ছে প্রাইমারি স্টোরেজ ডিভাইস আছে, একটা আলাদা যন্ত্র কেনার দরকার আছে। আচ্ছা সময় বেশি লাগে অ্যাসিনক্রোনাসে, একটা একটা করে ডেটা যায়। তারপর এই এইভাবে অনেক কিছুই তোমার একদম প্রশ্ন থাকতে পারে। ও স্টার্ট বিট স্টপ বিট কোনটাতে আছে? অ্যাসিনক্রোনাসে না সিনক্রোনাসে? অ্যাসিনক্রোনাসে। প্রাইমারি স্টোরেজ ডিভাইস কোনটিতে আছে? অ্যাসিনক্রোনাসে না সিনক্রোনাসে? সিনক্রোনাসে। এইভাবে তোমাকে নিজে নিজেই প্রশ্ন তৈরি করবা আর নিজে নিজেই বলার চেষ্টা করবা, তাহলে আশা করি তোমরা এই বিষয়গুলো ক্লিয়ার ধারণা করতে পারবা। আজকে আমি আসলে আরেকটা বিষয়ে কথা বলতে চাচ্ছিলাম, আমার মনে হয় না আজকে তোমাদের আর ধৈর্য আছে। সেটা হলো ওয়েব ডিজাইন এবং ওয়েব ডিজাইনের পরিচিতি বা এইচটিএমএল চ্যাপ্টার সম্বন্ধে কিছু বলতে চাইছিলাম। এখন তো সময় প্রায় 1 ঘন্টা 7-8 মিনিট হয়ে গেছে। আচ্ছা তোমাদের আজকে থেকে শুরু করে 22 তারিখ পর্যন্ত কন্টিনিউ আইসিটি ক্লাস প্রতিদিনই থাকবে। হ্যাঁ 19, 20, 21, 22 প্রতিদিনই আছে। 22 তারিখে তোমাদের একটা পরীক্ষা হবে গুগল ফর্মে এমসিকিউর উপরে, এই 1, 2, 3, 4 এই 4টা চ্যাপ্টারের উপরে এমসিকিউ পরীক্ষা হবে। পরীক্ষাটা তোমরা 12টায় ধরো প্রশ্নটা আপলোড হলো, মোটামুটি 9টা পর্যন্ত সময় থাকবে পরীক্ষায় আনসার করার জন্য। এবং যারা ভালো করবা, আশা করি এই যে অনলাইন ক্লাসে যেগুলো তোমাদের শেখানো হয়েছে এই বিষয়গুলো তোমরা একটু গুরুত্ব দিবা, এভাবেই প্রশ্ন তৈরি করা হবে। আর আমি তোমাদের সাথে আবার পরবর্তীতে কালকে তোমাদের একটা ক্লাস সম্ভবত তোমাদের মেহেদি স্যারের আছে, এরপরে উৎসব স্যারের, তারপরের দিন 21 তারিখ হয়তো আমি একটা ক্লাস নিব, আর 22 তারিখে পরীক্ষা হবে। এই 22 তারিখেই আমার ঈদের আগে সর্বশেষ ক্লাস। তোমরা
এই 30, 31, 32 জন আমি দেখি যে তোমরা ভিউ থাকো, মানে লাইভ ক্লাসের সময় উপস্থিত থাকো। আমি জানি না তাহলে এই লাইভ ক্লাস নিয়ে লাভ হচ্ছে কি হচ্ছে না। যাই হোক, পরে দেখা যায় আবার আহ, একদিন পরেই দেখা যাচ্ছে যে ভিউয়ারের সংখ্যা প্রায় 500 700 ছাড়িয়ে যাচ্ছে। তো তোমরা হয়তো নিশ্চয়ই দেখতেছো পরবর্তীতে, কিন্তু লাইফে ক্লাসগুলো থাকলে হয় কি, একটা নিজেকে মনে হয় যে ক্লাসে বসে ক্লাসগুলো করতেছো, এরকম একটা ফিলিংস আসে। আর আমরাও একটু উৎসাহিত হতে পারি যখন আমরা দেখবো যে এখানে একসঙ্গে 100 জন ভিউয়ার্স বা 150 জন ভিউয়ার্স আছে, তখন আমাদেরও ভালো লাগে যে না, আমরা যে বক বক করতেছি এগুলো গুরুত্বের সাথে তোমরা আসলে নিচ্ছ। তো সবকিছুই তোমাদের জন্যই। তোমরা যতটুকু আমাদেরকে উজ্জীবিত করবা, আমরা তার চেয়েও বেশি তোমাদের দেওয়ার চেষ্টা করব। হুম। তো আজকে আর আমি ওয়েব ডিজাইন পরিচিতি এবং HTML এ আলোচনা করলাম না। এটা দেখি আগামী 21 তারিখে আমি ওভারঅল ওই চ্যাপ্টারটা নিয়ে কথা বলবো। আর তোমাদের এই 4টা চ্যাপ্টার, 1 2 3 4, 4টা চ্যাপ্টার সম্বন্ধে যদি কোনো প্রবলেম থাকে কোথাও, হ্যাঁ, যে স্যার এই টপিকসটা একটু নিয়ে কথা বলবেন, তাহলে তোমরা জাস্ট মেসেঞ্জারে আমাকে জানাবা, আমি কথা বলবো। আজকে আজকে তোমরা বলছিলা লজিকের সম্বন্ধে আলোচনা করার জন্য, সেই জন্য আমি লজিকের সম্বন্ধে কথা বলছি। তো আজকের মতো শেষ করে আশা করি তোমরা নিরাপদেই আছো, এবং রোজার কয়েকটা দিন আবার অসুস্থ হয়ে না গিয়ে খুব কেয়ারফুলি থেকে, মানে রোজা রাখলে শরীর একটু দুর্বল হয়, এই সময় অসুস্থতা হওয়ার একটা চান্স থাকে। গরমও পড়ছে, পানি বেশি করে খাবা ইফতারের পরে। আর যেহেতু করোনার সংক্রমণটা বেড়ে যাচ্ছে দিন দিন, নিরাপদেই ঘরের মধ্যেই থাকবা। আর কয়েকটা দিন সহ্য নিয়ে ঘরের মধ্যেই অবস্থান করো। ইনশাল্লাহ আমরা এই প্রাদুর্ভাব কাটিয়ে উঠতে পারবো। সকলেই ভালো থাকবা। নেক্সট ক্লাসে আবারও দেখা হচ্ছে এই প্রত্যাশা। ধন্যবাদ সবাইকে।